যাই হোক। আচ্ছা, গত ক্লাসে আমাদের ধরেন মূল বক্তব্যই ছিল যে কনভার্সন রেট অপটিমাইজেশন জিনিসটা কি। তো সেখানে আমরা বলেছিলাম ভাই, যে ভাই তোমার মার্কেটিং বাজেট বা পেইড ক্যাম্পেইন বাজেট সেম থাকতেছে। সেখানে তোমার 100 জন আসলে আগে 3 জন সেল করতো বা পারচেস হতো 2টা, এখন তুমি সেটাকে 5টা বা 7টায় নিয়ে যাচ্ছ। কিসের মাধ্যমে? থ্রু স্টার্টেড। তার মানে কনভার্সন রেট অপটিমাইজেশন মানে হলো কিছুই না, জাস্ট কিছু ট্রিক্স, টিপস, ট্যাকটিক্স, নিনজা টেকনিক, স্ট্র্যাটেজি। এক কথায় কনভার্সন রেট অপটিমাইজেশন মানে স্ট্র্যাটেজি, তোমার যে আলটিমেট গোল সেটাকে ফুলফিল করার জন্য। এটা আমরা শিখেছিলাম। ফ্যান্টাস্টিক। এখন এখন আমাদের মূল পয়েন্ট হবে যে কনভার্সন রেট, তার মানে এই স্ট্র্যাটেজি গুলো আমরা কখন দিব? যে কোনো বিজনেসের ক্ষেত্রে একদম শুরুতেই দিয়ে দিব, মাঝামাঝিতে দিব, না শেষের দিকে? এটা আমরা যে কোনো সময় দিতে পারি। আমরা আরেকটু নিচে নামি বা আমরা একটু পড়তে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোন সময় দেওয়া উচিত। এখন পয়েন্ট হলো যে আলটিমেটলি আসলে কি হয়। আলটিমেটলি একটা বিজনেস আছে তোমার ভাই, তার মানে তুমি অনলাইনে বেচা কিনা করো। কি হবে? ওই যে গত ক্লাসে আমরা পড়েছিলাম, সে ডিরেক্ট আসুক, অর্গানিক ভাবে আসুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আসুক, পেইড অ্যাডস থেকে আসুক, সে এসে আলটিমেটলি কি করতেছে? তোমার ওয়েবসাইটে আসতেছে অথবা মোবাইল অ্যাপে আসতেছে। আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। ওয়েবসাইটে আসতেছে, সেখান থেকে তুমি তাকে চেষ্টা করতেছো তোমার যে আলটিমেট গোল, মানে পারচেস করানো বা লিড জেনারেশন করানো, সেটা ম্যাক্সিমাইজ করে নেওয়া। তাই না? এটা হচ্ছে আমাদের মূল গোল। আচ্ছা, তার মানে সেটা যেভাবেই আসুক, একটা ট্রাফিক সে যেখান থেকেই আসুক, অর্গানিক আসুক, পেইড অ্যাডস থেকে আসুক, সোশ্যাল মিডিয়া থেকে আসুক, যেখান থেকে আসুক, আলটিমেট গোল সে আমাদের ওয়েবসাইটে আসতেছে। ওয়েবসাইটে আসার পরে এরপরে সে তার যে প্রোডাক্টের পছন্দ হচ্ছে সেখানে যাচ্ছে, সেটা একটু কাট করতেছে, চেক আউট করতেছে, পারচেস করে চলে যাচ্ছে। তার মানে এখানে ওয়েবসাইটের বিগ ভূমিকা বা মেইন ভিজিটর গেটওয়ে ফর দ্য বিজনেস, তাই না? এখন তাহলে এখানে দেখেন কয়েকটা ভূমিকা। একটা হচ্ছে তোমার একটা ওয়েবসাইট, তোমার একটা ওয়েবসাইট, এরপরে হচ্ছে তুমি কি দিচ্ছ ভাই? তুমি পেইড অ্যাডভার্টাইজিং করতেছো। তার মানে পেইড অ্যাডভার্টাইজিং আমরা যখন ফেসবুক আর গুগল অ্যাডে শিখেছি, সেখানে আমরা একটা ক্যাম্পেইন করতেছি, সেখানে বিডিং এর ব্যাপার স্যাপার আছে, সেখানে অ্যাড কপির ব্যাপার আছে, তাই না? অ্যাড কপির ব্যাপার আছে, কন্টেন্টের ব্যাপার আছে, সে ইমেজ হোক আর ভিডিও কন্টেন্ট হোক। এবং এই কন্টেন্টটাও আবার কিন্তু আমরা হুট করে কাউকে যেহেতু হাত ধরে ফেলতে পারি না, তাহলে তো মেয়েটা থাপ্পড় দিয়ে দেয় না। তাহলে এখানেও নিশ্চয়ই একটা ফানেলিং এর ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, প্রিভিয়াসলি আমি একটা আলোচনা করবো আর কি। তাহলে এখানে এই অ্যাডভার্টাইজিং পয়েন্ট অফ ভিউ থেকেও তোমার বেশ কিছু স্ট্র্যাটেজি আছে। তোমার ওয়েবসাইটে যে ভাই আহ মানে নেভিগেশন, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তার মানে ওয়েবসাইটে যে আসতেছে, ওয়েবসাইটটা তোমার কেমন, এইসব ব্যাপারেও বেশ কিছু কথাবার্তা আছে আর কি, তাই না? এই আর কি। এই জিনিসটা, তার মানে এই জিনিসগুলোই ওই পেইড অ্যাডভার্টাইজিং এর, আমরা ওখানে যে কন্টেন্ট বিডিং স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে যে তারপরে কন্টেন্টের মোড, মানে কোন স্টেজে কোন কন্টেন্ট দিব, তারপরে অ্যাড কপি রাইটিং, ফাইটিং, ইমেজ, ভিডিও, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ওয়েবসাইট থেকে এসে পারচেস করবে, ওয়েবসাইট প্রোডাক্ট গুলো তুমি কিভাবে করেছো, এই সমস্ত ব্যাপারে আমি আরো কথা বলবো, জাস্ট একটু বোঝানোর জন্য। এই যে এই এই কথাগুলো কিন্তু থাকতেছে আর কি। তার মানে আমরা যখন স্ট্র্যাটেজি ডেভেলপ করব, তখন আমাদের মেইন কাজ থাকবে ওই পেইড, যেখান থেকে তোমার অডিয়েন্স আসতেছে সেখানে যেমন থাকবে, অ্যাজ ওয়েল এস তোমার ওয়েবসাইটে যেখান থেকে আসলে পারচেসটা হবে, মেইন আলটিমেট গোলটা যেখান থেকে ফুলফিল হবে, সেই জায়গায় তোমার কিছু চেঞ্জ, মডিফিকেশন, নতুন কিছু অ্যাড করা, এই ধরনের বিষয়গুলো থাকে। ঠিক। তার মানে একটা ইউজার বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, আলটিমেটলি আসতেছে ওয়েবসাইট এবং এখান থেকে পারচেস করে যাচ্ছে। এখন এই জিনিসটা আমাদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে এই কনভার্সন ফানেলটা ভালোভাবে বুঝতে হবে। এই কনভার্সন ফানেল মানে এই যে তোমার বিভিন্ন চ্যানেল থেকে ইউজাররা তোমার আসতেছে, তারা আসলে আলটিমেট গোল ফুলফিল করার আগ পর্যন্ত তারা কি কি করে, কোন স্টেজে কিভাবে কি করে, এই জার্নিটা বোঝা সিআরওর জন্য মূল বক্তব্য। আমরা শুধু সিআরওতে যে বিভিন্ন স্ট্র্যাটেজি যে ডেভেলপ করব, সব এই কনভার্সন ফানেলটার উপর ভিত্তি করে। এই জন্য যেমন ধরো যে তুমি যখন এই কনভার্সন ফানেল থেকেই
আমরা যখন পরবর্তীতে GA4 এর রিপোর্টিং সেকশনে দেখবো যে বায়ার পার্সোনালিটি কিন্তু এখান থেকেই বের করবে। আচ্ছা, এই জন্য হচ্ছে যে আমাদের এই কনভার্সন ফানেলটা বোঝা জরুরি। একটু আগে একটা কথা বললাম যে যে কোনো পৃথিবীতে প্রতিদিন মানুষ 120 থেকে 150টা অ্যাডভার্টাইজিং দেখে। ফেসবুকে বলো, ইউটিউবে বলো, এই পিন্টারেস্টে বলো, টিকটকে বলো, বিভিন্ন মিডিয়ামে সে প্রতিদিন একটা মানুষ 120 থেকে 150টা অ্যাডভার্টাইজিং দেখে। তার মানে একই মানুষের অনেকগুলো দেখতে পারে, অথবা সে 120 থেকে এতটা দেখে। এখন প্রত্যেকটা জায়গা থেকে কৃষি প্রোডাক্ট কেনে না কিন্তু, তাই না? অনুরূপ ভাবে ওই যে আমরা যেটা বলি, যে একটু আগে যে কথাটা বললাম, হুট করে যে কোনো মেয়ের হাত ধরে ফেললে তো ভাই আপনাকে থাপ্পড় খেতে হবে, সামটাইমস আপনাকে গণধোলায়ও খেতে হতে পারে। এই জায়গা থেকে আমরা একটু কনভার্সন ফানেলের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদের বুঝতে, এটা আপনারা অনেকেই জানেন, তারপরেও একটু রিপিট করা, কারণ এই জায়গাটা আমরা একটু খতিয়ে দেখা, মানে আরেকটু পুঙ্খানুপুঙ্খ ভাবে যাওয়া, অ্যাজ ওয়েল এস ধরো আরেকটু গভীরে যাওয়া, এবং আমি কিছু জিনিসপত্র দেখাবো। এরপরে হয়তো আপনারা সিচুয়েশন বুঝে, প্রোডাক্ট বুঝে, সিচুয়েশন বুঝে আপনি এটাকে আরো ব্রেক ডাউন করতে পারবেন, একটা ফানেলের মধ্যে আরো কত কি করা যায়। তো এখানে আমরা যে গল্পটা বলি, যে ধরো তোমার একটা প্রোডাক্ট, তুমি এটা ফেসবুক অ্যাডভার্টাইজিং, তো তোমার এই প্রোডাক্ট বা সার্ভিস ফার্স্ট টাইম একটা মানুষ দেখেই সে তো আসলে কেনে, তাই না? তো আমরা যে উদাহরণটা দিই, ধরো তুমি কোনো একটা প্রোগ্রামে গিয়েছো, সেখানে একটা সুন্দরী ললনা দেখলে, তুমি তো দ্রুত দৌড়ে গিয়ে তার হাত ধরতে পারবে না। কি করবে তাহলে? দ্রুত থেকে দৌড়ে গিয়ে তুমি তো হাত ধরতে পারবে না, তাহলে তোমাকে থাপ্পড় খেতে হবে। তাহলে তুমি কি করবে? হয়তো তুমি প্রোগ্রামে গেছো, মেয়েটার কাছে আস্তে আস্তে যাবে, তারপর তার সাথে ইন্ট্রোডিউস হবে, তাই না? ইন্ট্রোডিউস হওয়ার পরে তার সাথে হয়তো ফোন নাম্বার টাম্বারও ওই সময় আদান প্রদান নাও হতে পারে। ইন্ট্রোডিউস হবে, গল্প হবে, প্রোগ্রাম শেষে হয়তো কথা বলার সময় কথা বলে অনেক ভালো লাগছে, আপনার নাম্বারটা কি পেতে পারি? পাইলেন। এরপরে হয়তো হোয়াটসঅ্যাপে দুই একদিন কথাবার্তা বলা, বা মেসেঞ্জারে দুই একদিন কথাবার্তা বলা, আপনিও তার ফেসবুক পেজে যে ইয়াগুলো শেয়ার করতে, সেখানে একটু লাইক কমেন্ট শেয়ার বা একটু রিয়াক্ট ফিয়াক্ট করলেন, সেও একটু করলো, একটা ইন্টারেকশন তৈরি, তাই না? দেন হয়তো তাকে আপনি অফার দিবেন, ভাই চলো যাই একদিন একটু কফি টফি খাই, তাই না? এরপরে হয়তো তার কাছে আপনি কফি খাইতে গেলেন, ইচ্ছা মতো ধরেন বাটলার্সে বৈশা কফি টফি খাইলেন, খাওয়া টাওয়ার পরে এরপরে আপনি ওই ইন্ট্রোডাকশন শেষ কিন্তু ওই বিয়ের প্রোগ্রামে, তারপরে আপনি তাকে কি করেন? তখন আপনি আপনার বিষয়গুলো আরো বলার চেষ্টা করেন। মেয়েটাও যেমন আপনাকে বলতেছে, আপনিও আসলে তাকে বিভিন্ন বিষয়গুলো আপনার বলতে থাকেন, আপনার কি কি বিষয়, আপনি কি করেন, কোথায় থাকেন। আলটিমেটলি আপনি বোঝানোর চেষ্টা করেন, আমি কিন্তু ভাই সাকিব খান, সাকিব sorry, আমি কিন্তু ভাই সাকিব খান, সাকিব না সাকিব, এই ওরা আমি কিন্তু ভাই সাকিব খান, তাই না? এরকম একটা বোঝানোর চেষ্টা করেন, বা আবার নিজের সম্পর্কে বোঝার চেষ্টা, আপনি কোথায় চাকরি করেন, কি করেন, আরো যতটা জানা যায়। আলটিমেটলি আপনি আসলে তাকে বোঝানোর চেষ্টা করতেছেন, ভাই আমি কিন্তু একটা মাল, হাত ছাড়া ব্যাপারটা, তাই না? এরপরে হয়তো হয়ে গেল সেদিনের মতো, এরপরে একটা সার্টেন টাইম পরে একদিন বলেন চলো একটু লং ড্রাইভে, তাই না? এরপরে এর মধ্যে কিন্তু আবার অনেক কথাবার্তা হয়ে যাবে আপনাদের মধ্যে, আদান প্রদান। তারপরে আপনি লং ড্রাইভে গেলেন, আস্তে আস্তে সুন্দর করে মাওয়ায় আসলেন, ইলিশ খাইলেন, তারপরে আপনি পদ্মা সেতুর উপর দাঁড়াইলেন। পদ্মা সেতুর উপর দাঁড়ানো যায় কিনা আমি জানি না। পদ্মা সেতুর উপর দাঁড়াইলেন, ঠিক আছে। তারপরে টাইটানিকের মতো সুন্দর করে তার হাতটা ধরলেন আর কি, তাই না? আর গেলাম না বেশি। সো টাইটানিকের মতো হাতটা ধরলেন, তার মানে আপনার আলটিমেট গোল কি ছিল ভাই? হাত ধরা। কিন্তু কিন্তু আপনি হুট করে হাত ধরতে পেরেছেন না, প্রথমে ইন্ট্রোডিউস হয়েছেন, তারপরে আপনি আপনার বিষয়গুলো বলার চেষ্টা করেছেন, যে আপনার পাইলে তার জীবনে কি হবে কি না হবে, হ্যাঁ, কোথায় চাকরি করে, কোথায় থাকে, কি আয় না আয়, সমস্ত জিনিস বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে আসলে আপনি আলটিমেটলি হাত ধরেছেন। আপনি যদি প্রায়শই তার, মানে আপনি যদি খুব মানে ভালো সফটলি হাত ধরেন, মেয়েটা হয়তো চাইবে যে সেজন্য আমার বারবারই হাতটা ধরে। এরপরে কিন্তু আপনারা কি হবে, পরিণয়ে চলে যাবেন, মানে বিয়ে করে ফেলবেন, তাই না? এরপর আপনি রেগুলারই হাত ধরেন, সেই পদ্মা সেতুর উপর ধরেন, আর আপনার বাসায় ধরেন, সেটা আপনার, তাই না? এইটা হলো, এইটা যদি জাস্ট আমরা কনভার্ট করে ফেলি, এটা হচ্ছে যে আমরা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু কনভার্ট করে ফেলি, বা ফানেলিং পয়েন্ট অফ ভিউ থেকে একটু কনভার্ট করে ফেলি, তার মানে ওই যে আপনি তাকে মানে ইন্ট্রোডিউস হলেন, তুমি কে, তুমি কি করো, এই যে আপনি ইন্ট্রোডিউস হলেন, এইটাকে আমরা একটা ক্যাম্পেইনের পয়েন্ট অফ ভিউ থেকে বা একটা বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলি যে তার কাছে আপনি অ্যাওয়ার করবেন।
একটা ক্যাম্পেইনের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথমে একদম ব্রড অডিয়েন্সের কাছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, তাই না? সেখানে আমাদের মূল বক্তব্য থাকে, তুমি কি, তুমি কি করো, তিব্বত কদুর তেল একটা নারকেলের তেল, কাহিনী শেষ। ঠিক আছে? এরপরে হচ্ছে যে, এরপরে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন যে ভাই আমি কিন্তু একটা মাল শাকিব খান, ঠিক আছে? শাকিব খান বললে কিন্তু, শাকিব খানের কথা কইলে কিন্তু ভাই আবার হইব না, দুই তিনটা বউ, এটা কোনো মেয়েই চায় না। আচ্ছা যাই হোক, এরপরে ধরেন আপনি কি করলেন, তার কাছে তার আপনার ওই ওই কথাগুলো বলার চেষ্টা করলেন। আর ঠিক এই স্টেজে, আমরা এই কনসিডারেশন স্টেজে আমরা ঠিক এই এই ধরনের এইখান থেকে যারা রেসপন্স করে, মানে এইখানে ধরেন হাজার হাজার মেয়ের উপরে ইন্ট্রোডিউস করলেন, এখান থেকে কয়েকজন মানে রেসপন্স করেছে, তাদেরকে আসলে আপনি আপনার সম্পর্কে বোঝানোর চেষ্টা করেন আপনি কি মা, তাই না? সো একটা বিজনেস পয়েন্ট অফ একটা ক্যাম্পেইনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু এখানে সেটাই বোঝানোর চেষ্টা করি যে ফিচার বা বেনিফিট, এই বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করি, তাই না? তখন আমরা আর বলি না তিব্বত কদুর তেল এটা একটা নারকেল তেল, তখন আমরা বলি যে ভাই তিব্বত কদুর তেল তুমি যদি মাথায় নিয়ে রাত্রে ঘুমাও, যত প্রবলেমই হোক রাতে তোমার ঘুম ভালো হবে। এই যে আমরা বেনিফিট গুলো বলার চেষ্টা করি, তাই না? কনসিডার স্টেজে এসে এরপরে যখন ও চিন্তা করে, হ্যাঁ তাই তো, ঘুম তো হয়, আমার প্রবলেম এটাই, তাই না? এখানে আরো অনেক কথা আছে, ওই যে ইয়া ক্লাস গুলোতে বলি বলে আমি অত দূরে আর যাচ্ছি না। সো এই ঘুম ভালো হয় আর কি, তার মানে আস্তে 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 তাকে কিন্তু ক্লোজিং স্টেজে নিয়ে আসতেছেন, তাই না? এক পর্যায়ে এসে ডিরেক্ট আপনি তাকে বলেন যে ভাই আমার হাতটা ধরো, অথবা আপনি হাতটা হাতের উপর দেন, তখন ওই মেয়ে হাতটা সরিয়ে নিতে পারে না। আমি যেহেতু একটু পুরুষতান্ত্রিক ভাবে কথা বলতেছি, মেয়েরা এটার উল্টা হিসেবে ভাববে না, ঠিক আছে? যারা আছেন মা বোনেরা। আচ্ছা, এরপরে কিন্তু আমরা তাকে হাতটা ধরি, এখানেও কিন্তু আমরা ডিরেক্ট আইসা দেখবেন যে এখন যে আমরা ইসের বিজ্ঞাপন দেখি, যে ভাই এই যে সার্ফ এক্সেলের বিজ্ঞাপন দেখলাম, ছোট দুইটা বাচ্চা বলতেছে না 150 লেখা ছিল, ওটা কেটে দিয়ে বলে না এটা 120, মানে ডিরেক্ট তখন সেলস পিচ দিয়ে দিয়ে আর কি। এই স্টেজে এসে কোথায় যারা এইখান থেকে রেসপন্স করে, তাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স তৈরি করি, দেন সেখানে আমরা বলে দিই সার্ফ এক্সেল মতো ভাই, এখন সার্ফ এক্সেল ইন্ট্রোডিউস করেছো, সার্ফ এক্সেল কি ফিচার বেনিফিট আছে, কাদা ময়লা ধুয়ে টুয়ে একদম সারখার করে ফেলে, এরপর আস্তে করে বলতেছে সার্ফ এক্সেল আগে ছিল 150 টাকা, ওইটা ক্রস দিয়ে বলো ঈদ উপলক্ষে এখন 120 টাকা। তখন কিন্তু সে জিনিসটা কিনে ফেলে, এবং ওই সার্ফ এক্সেল ইউজ করার পরে যদি সে খুব ভালো ইয়া পায়, ওই যে ওই মেয়েটার মতো তুমি যদি খুব ভালো সফটলি হাত ধরো, সে প্রেয়সী তোমার হাতটা ধরতে দিতে চাইবে। অনুরূপ ভাবে তোমার যদি প্রোডাক্ট বা সার্ভিসটা খুব ভালো হয়, তাহলে কি করবে, ওই প্রোডাক্ট সে বারবার কিনবে। ওইটাকে আমরা মানে এই ক্যাম্পেইন বা মার্কেটিং এর ভাষায় বলি মানে কাস্টমার লয়ালটি। সে তোমার প্রোডাক্ট বা সার্ভিস ভালো পায়, আস্তে আস্তে তোমার প্রতি লয়াল হয়ে যায়, তাই না? এরপরে যখন লয়াল হয়ে যায়, এদেরকে নিয়ে আমরা আরো দারুণ দারুণ গেম খেলতে পারি। আফটার সেলস, যখন সে আমাদের কাস্টমার হয়ে যায়, ধরো দুইবার তিনবার, যারা আমাদের কাছ থেকে দুইবার বা তিনবার প্রোডাক্ট কিনেছে, যারা আমাদের কাছে একবার প্রোডাক্ট কিনেছে, এদেরকে নিয়ে আমরা দারুণ দারুণ খেলা করি, পোস্ট পারচেজ, আফটার পারচেজ, তাই না? এইটা হচ্ছে ফানেলিং এর মূল ইয়াটা। তো সেটাই আমরা হচ্ছে যে অ্যাওয়ারনেস স্টেজটাকে বলি টপ অফ দ্য ফানেল, কনসিডারেশন স্টেজকে আমরা বলি মিডল অফ দ্য ফানেল, এবং এই ডিসিশন বা কনভার্সন স্টেজটাকে আমরা বলি হচ্ছে যে বটম অফ দ্য ফানেল। এইটা হচ্ছে যে আমরা বলি পোস্ট পারচেস ফানেল, তুমি যেটাই বলো আর। বাট আমরা এইভাবে আস্তে 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 এই স্টেজে এসে তখন তুমি হাতটা ধরতে পারো বা প্রোডাক্টটা সেল করতে পারো। তার আগে সারাদিন 120টা 120 থেকে 50টা তোমার ভাই ধরে ডোন্ট কেয়ার, কারণ হাজার হাজার ব্র্যান্ড আছে। এই জায়গায় কন্টেন্টের মাধ্যমে আস্তে 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 তাই আমরাকে ফানেলটাকে ন্যারো করে এনে প্রোডাক্ট সেল, এটা হচ্ছে কনভার্সন ফানেলের মূল বক্তব্য। সেম ঘটনাটা, এইটাকে আমরা আবার বলি ইউজারের জার্নি। সেম ঘটনাটা একটা মানুষ ওয়েবসাইটে আয়সা করে, যখন তোমার অ্যাড থেকে আসতে পারে, অর্গানিক ভাবে আসছে, যেভাবে আসুক, সে তোমার ধরো এই হোম পেজটা ভিজিট করবে, অথবা তুমি যে ল্যান্ডিং পেজ দিবা সেই পেজটা ভিজিট করবে, তারপরে তার যে প্রোডাক্টটা পছন্দ হবে সে সেই পেজটাতে যাবে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে যাবে, তাই না? এখান থেকে হয়তো অ্যাড টু কার্ট করলো, সে চলে যেতে পারে, অ্যাড টু উইশ লিস্টে রেখে সে চলে যেতে পারে, অথবা সে অ্যাড টু কার্ট করে কেউ পার্চেজও করে যেতে পারে। কিন্তু আমাদের 100 জন আসলে কতজন, 2 জন বা 2.5 জন কেনে, তারপরে তো আর কেনে না, তাই না? তাহলে বাকি লোকগুলোর কাছ থেকে আমাদের সেল বাড়ায় আনতে হবে। এখানেও দেখেন এই ওয়েবসাইটে কিন্তু অনেক ফাংশনালিটি আছে, নেভিগেশন আছে, লোড স্পিড আছে, অমুক তমুক বিভিন্ন জিনিসপত্র আছে, তাই না? এগুলো আমরা পরে কথা বলবো, এগুলো নিয়ে আসলে আমাদের কাজ। আমরা একটু কাট করলাম, দেন এখান থেকে চেক আউট করবো, দেন হচ্ছে আমরা পারচেস করব। এইটাই হচ্ছে যে একটা কনভার্সন ফানেল। বাট হুট করে কি কনভার্সন একবার এসে একটু কাট চেক আউট করে না, সে প্রথমে আসে, এই পেজটা আসে, সে দেখে,
তারপরে ধরো তোমার এই যে এখান থেকে কি পাচ্ছে কি না পাচ্ছে, এর ফিচার বেনিফিট পড়ার চেষ্টা করতেছে, কোনো রিভিউ টিভিউ যে আছে কিনা সেগুলো দেখাচ্ছে, সেগুলো আমি আরো কথা বলবো, এখানে সাইকোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে। সো এই জিনিসগুলো দেখে দেন সে অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, পারচেস করবে। কিন্তু এই পর্যন্ত আনতেই তাকে আসলে এতগুলো ঘটনা ঘটানো লাগে পারচেস পর্যন্ত আনতে। সেম কথাটা এখানে লেখা আছে যে ফার্স্ট টাইম ভিজিট করলো, দেন সে আইটেম ভিউ করতে পারে, বাস্কেট দিতে পারে, চেক আউট করতে পারে, পারচেস করতে পারে। এইটাই একটা ইউজারের জার্নি একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে। এর বাইরে কিন্তু ওই ভদ্রলোক কিচ্ছু করতে পারে না। কি করতে পারে? একটা ইউজারের জার্নি যদি আমরা বলি, কোনো একটা ভদ্রলোক এই ওয়েবসাইটে আসতে পারে, সেখানে কোনো প্রোডাক্ট লিখে সার্চ দিতে পারে, স্ক্রল করতে পারে, খানিক সময় ওয়েবসাইটে দেখতে পারে, অথবা এই প্রোডাক্টের ফিচার বেনিফিট দেখতে পারে, অ্যাড টু কার্ট করতে পারে, চেক আউট করতে পারে, পারচেস করে বের হয়ে চলে যেতে পারে। এর বাইরে অথবা এখান থেকে সেটিং পর্যন্ত করতে পারে। এর বাইরে এই ওয়েবসাইটে কিন্তু কোনো কিছুই করার ক্ষমতা নেই। কিন্তু কিছু লোক এসে চেক আউট করতেছে, কিছু লোক এসেছে এড টু কার্ট করতেছে, কিছু লোক এসে পারচেস করে। তার মানে কিন্তু এখানে তিন ধরনের মানুষ আমরা পাচ্ছি। কিছু লোক হয়তো আয়সায় 10 সেকেন্ডের মধ্যে বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে, এরকম হতে পারে না? কিছু লোক এসা 3 সেকেন্ডের মধ্যে বাউন্স ব্যাক করে চলে যাইতেছে। তার মানে বাউন্স ব্যাক করে যে চলে যাচ্ছে, এখানেও কিন্তু এই যে ইন্টারপ্রিটেশন ইয়া করতে হবে যে এই যে সে বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে, তার মানে কি তুমি যা দেখাইছো সেই জিনিসটার সাথে হয়তো ওয়েবসাইটে মিল নাও পাইতে পারে। এরকম হতে পারে আর কি। এরকম আমরা অনেকগুলো কেস হতে পারে যে কখন কোনটা হতে পারে, এগুলো নিয়ে আমরা পরে পড়ালেখা করবো। সো এখানে দেখেন অনেক জিনিসপত্র কিন্তু আছে। এই টোটালটাকে মিলে আমরা বলি একটা ইউজারের জার্নি। কোথা থেকে? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা একটা ইউজারের জার্নি বা কনভার্সন ফানেল, বা এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ইউজারের জার্নি বা কনভার্সন ফানেল। এটা আমাদের একটু বোঝা দরকার, এগুলো নিয়ে আরো পড়ালেখা করব। এখন আমাদের পয়েন্ট হলো যে কি ঘটনা আসলে ঘটে। ধরেন আমরা কি ঘটনা ঘটে, আমরা এটা একটু বড় করি। ধরো এটা আমরা একটু বড়, কি ঘটনা আসলে ঘটে। ধরেন সাধারণত আমরা কি করি, আমরা আসলে এইখানে কিন্তু ভাই আমি কথা বলতেছি সিআরওর পয়েন্ট অফ ভিউ থেকে। তার মানে এইটুকু একটু বেসিক কথাবার্তা বললাম, যেটা আমরা এসেও পড়াই, ওখানে হয়তো আর একটু বেশি বকবক করি, এখানে একটু কম করলেও জাস্ট একটু রিকল করার চেষ্টা হয়। আচ্ছা, এই জায়গাটা খুব খেয়াল করে দেখেন যে সাধারণত আমার আলটিমেট গোল কি। আমার আলটিমেট একটা ই কমার্স বিজনেস ক্ষেত্রে আমার প্রোডাক্ট পারচেস করা, অথবা বিটুবি একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস ক্ষেত্রে আলটিমেট আমার গোল কি? আমার একটা ফর্ম ফিল আপ করা, একটা লিড জেনারেট, তাই না? তো আমি ইসের কথা বলি, ধরো ই কমার্সের ক্ষেত্রে আমরা কথা বলি, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, তো ধরো তুমি একটা কোর অফার, তোমার কি কোর অফার বলতে এখানে বোঝানো হয়েছে তুমি আসলে ধরো 5% ডিসকাউন্ট, এই ধরো তুমি মশলা বিক্রি করো, 5% ডিসকাউন্ট তোমার এই ঈদে, এটা হচ্ছে তোমার মূলত একটা অফার, একটা প্রোডাক্টের এটা একটা অফার। কি অফার? 5% ডিসকাউন্ট ফর ঈদ, ঈদ উল আজহা উপলক্ষে তোমার 5% ডিসকাউন্ট। এটা কাদেরকে ভাই এই ক্যাম্পেইনটা আমরা চালাবো? অবশ্যই ফানেলিং এর এই স্টেজে যারা আছে তারা, কারণ আমার ইন্ট্রোডাকশন শেষ, এখান থেকে যারা রেসপন্স করেছে তাদেরকে আমি এখানে ফিচার বেনিফিট, এই সোশ্যাল প্রুফ, অমুক তমক, এই সমস্ত জিনিসপত্র দেখে তাকে কনভিন্স করে ওই ডিজার্ট বা অ্যাকশন লেভেলে নিয়ে আসছি। তারপরে আমি বলতেছি ভাই তুই এই প্রোডাক্টটা কিন, তাই না? তার মানে অফারটা আমরা দিচ্ছি কোথায়? বটম অফ দ্য ফানেল, তাই না? আমরা যখন ক্যাম্পেইন ট্যাম্পেইন করি। এখন একটা প্রশ্ন করেন, তোমার তুমি যে অফারটা দিচ্ছ, এই অফারটা সম্পর্কে তোমার কাস্টমার কি জানে? জানে কি? তার মানে ধরো এটা জানতেও পারে, নাও পারে, কিন্তু যদি যদি না জানে তাহলে বুঝতে হবে তোমার ওই ইয়াটা, মানে তুমি যখন অডিয়েন্স টডিয়েন্স বানাইছো, ব্যাপার স্যাপার আছে, মানে ওখানে জানে না, তুমি একদম দেখাচ্ছে। এই ক্যাম্পেইন তো ভাই তুমি এই স্টেজে যে ব্রড অডিয়েন্সের কাছে তো পাঠাও নিশ্চয়ই, এখান থেকে সাইকা নিয়ে এসে তাদেরকে এখানে নিয়ে আসছো তাদেরকে তুমি, তাই না? তাহলে তুমি প্রশ্ন করো, তুমি যে অফারটা করেছো সেটা কি তোমার কাস্টমাররা জানে? কাস্টমাররা কি জানে? হ্যাঁ জানে। তা জানলো, তারপরেও কেন ভাই পারচেস করতেছে না? যদি অফারটা জানে, তোমার সম্পর্কে জানে, তোমার সম্পর্কে জানে, তোমার প্রোডাক্টের ফিচার বা বেনিফিট সম্পর্কে জানে, এরপরেও তো কেন জানতেছে না? কেন কিনতেছে না? তুমি হয়তো জানো না কেন কিনতেছে না, তুমি জানো না। তাহলে তুমি কি করতে পারো? একটা গেস করো। এটা কিন্তু আমরা সিআরওর পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতেছি। তুমি একটা গেস করো কি হতে পারে। আমার ওয়েবসাইটে লোডিং টাইম বেশি, নাকি আমার ক্যাম্পেইনে যে কন্টেন্ট গুলো ব্যবহার করতেছে সেই কন্টেন্ট যা দিচ্ছি সেটার সাথে আমার ওয়েবসাইটে এসে সে সেটা খুঁজে পাচ্ছে না, নাকি আমার ওয়েবসাইটে নেভিগেশন ঠিক নেই, নাকি আমি যে অফারটা দিচ্ছি অফারটাই ঠিক নেই।
জানে নাকি আমি যে হচ্ছে যে যে প্রাইসে প্রোডাক্টটা বিক্রি করতেছে আমার কম্পিটিটররা তার থেকে কম দামে বিক্রি করতেছে, অনেক কিছু হতে পারে। ধরো তুমি জানো, তুমি একটা গেস করো, ও হ্যাঁ এটা হতে পারে, ধরো হতে পারে। যদি তোমার যদি তোমার এটা এটা তুমি একটা গেস করতে পারো, ঠিক আছে, এটা তুমি গেস করো, গেস করে তুমি সেই অনুযায়ী অ্যাড ট্যাড গুলো আবার রান করতে পারো মডিফাই করে দিয়ে। অথবা যদি তুমি যদি চিন্তা করো যে না, আমি আসলে বুঝতেছি না, আমার গেজও করতে পারতেছি না, কিরে ভাই আমার তো সবকিছুই ঠিক আছে, তোমার আরো ইনফরমেশন দরকার অডিয়েন্সদের, আমার আরো ভালো একটা বায়ার পার্সোনা তৈরি করা দরকার। সুন্দর করে ওই মিডল অফ দা ফানেলে ওই মিডল অফ দা ফানেলে আবার এদেরকে এঙ্গেজ করো, এদেরকে রিটার্গেট করে আবার এঙ্গেজ করো, তাদেরকে আবার ফিচার বেনিফিট বইলা তারপরে তাকে এই স্টেজে নিয়ে আসো। যদি তোমার এতেও কাজ না হয়, তাহলে তো তুমি সিআরও রিসার্চ করো, সিআরওতে চলে আসো। মানে এই কথাটা কেন বললাম জানেন, যে কোন স্টেজে আইসা, বা আমরা যখন স্ট্র্যাটেজি ডেভেলপ করব, আমরা যখন ক্লায়েন্টকে চেক লিস্ট পাঠাবো যে ভাই আমার এই করব এখান থেকে খুঁজে এই পাইলাম, বা আমার ফাইনাল স্ট্র্যাটেজি এটা, স্ট্র্যাটেজিটা আমরা ট্রেনিং এর সময় করি সবার পরে, আর যখন আমরা ফাইনালি কাজ করব তখন আমরা করবো সবার আগে, তাই না, রিসার্চ টিসার্চ করে। সো এই স্টেজে আইসা আমরা হচ্ছে যে তখন আমাদের সিআরও কি করলাম তাইলে, ভাই অফারটা কি সবাই জানে? হ্যাঁ জানে। তাহলে কেন কিনতেছে না? ভাই আমি জানি। কেন কিনতেছে না? আমি জানি। তাহলে একটা গেস করো, হয়তো তোমার অফার 5% আছে, তুমি 10% দিয়ে দেখো। অথবা হচ্ছে যে তোমার এরকম কিছু করতে পারো, অথবা মার্কেটিং এ আরো বেশ কিছু জিনিসপত্র ব্যবহার করা যায়, সেগুলো আমি পরে কথা বলবো, এই জন্য আমি এখানে একটু ইয়া করতেছি যে সেগুলো করে দেখো। সেগুলো করে দেখা মানে কি, হয়তো তুমি অফারটা ইয়া করে দিতে পারো, অথবা তোমার ধরো অফারটা 5% না দিয়ে তুমি বাই ওয়ান গেট ওয়ান করে দিতে পারো, অথবা তুমি লিমিটেড অফার করে দিতে পারো যে ভাই কালকে শেষ হয়ে যাবে। এরপরেও যদি তোমার পারচেজ না হয়, তাহলে তুমি গেস করলে, এরপরে যদি পারচেজ না হয়, ভাই তো অথবা তুমি বুঝতেছো না তোমার গেসটা কি, তোমার আরো ইনফরমেশন দরকার, তুমি ওই স্টেজে এসে, এই বটম অফ দা ফানেলে এসে তুমি তাদেরকে রিটার্গেট করো, এবং তোমার ওই ফিচার বেনিফিট সোশ্যাল প্রুফ ইউজার জেনারেটেড কন্টেন্ট এইগুলো দিয়ে তাকে তুমি আবার হচ্ছে যে ওই মানে হাত ধরার আগ পর্যন্ত যা যা করতে থাকে সেগুলো কইরা দেন তুমি অফারটা। এরপরেও যদি তোমার কেনাকাটা না হয়, তাহলে ভাই সুন্দর করে আমাদের সিআরও স্ট্র্যাটেজি দিতে হবে, A to Z রিসার্চ করতে হবে, টেস্ট করতে হবে, আবার অ্যানালাইসিস করতে হবে, আবার অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে, টেস্ট করতে হবে, আবার ক্যাম্পেইন করতে হবে, দেন আবার যদি না হয় আবার রিসার্চ করতে হবে, টেস্ট করতে হবে, এটা একটা সাইকেল, এইখানে আমাদের যেতে হবে। এখন যদি সে জানে, ধরো সে জানে না, যদি সে জানে না, তখন তাকে বলে সে জানে না মানে কি, অফার জানে না মানে সে ওই ওই স্টেজ দুইটাতে ফল মিস করছে, তার মানে ওই স্টেজ দুইটাতে সে শোনে নাই। তখন তাকে জিজ্ঞেস করতে হবে ভাই প্রবলেমটা কি। আমরা যেমন কি করি, যেমন ধরো ভাই তোমার রাতে ভালো ঘুম হয় না, প্রবলেম ওই লোকের ওই কাস্টমারের প্রবলেম কি, গ্রুপ অফ পিপল, এ কমিউনিটি কাস্টমার, যারা এই কদুর তেল ব্যবহার করে, তোমার রাতে ভালো ঘুম হয় না, যাদের রাতে ভালো ঘুম হয় তারাই তোমার কাস্টমার, রাতে ভালো ঘুম হয় না, তাহলে তুমি ব্যবহার করো কি, আমাদের তিব্বত কদুর তেল, রাতে তোমার ভালো। সে কি তোমার প্রবলেম মানে সে কি তার প্রবলেম সম্পর্কে জানে যে আসলে কি হয়? যদি না হয়, তাহলে তাকে এডুকেট করো, তাকে এডুকেট করো ভাই রাতে, তখন তো আমরা হয়তো কন্টেন্ট কন্টেন্টে চলে যাবে এরকম, ভাই তোমার রাতে ঘুম হয় না ভালো, এই যে ভাই আমাদের এই দেখবেন যে ওই ভিটামিন ই সমৃদ্ধ, দেখবেন যে ফেয়ার এন্ড লাভলি ভিটামিন ই সমৃদ্ধ, ওই দেখবেন ডাভ শ্যাম্পুতে বলবে যে ভাই একদম ডে ওয়ান থেকে তোমার ইয়া কি বলে, ডে ওয়ান থেকে হচ্ছে তোমার ওই যে কি যে একটা ডাবের একটা বিজ্ঞাপন আছে না, ডে ওয়ান থেকে তোমার হচ্ছে চুলের ড্যামেজ কমায়, এখানে এই উপাদান আছে, এইভাবে বেনিফিট করে প্রবলেমটাকে বলার চেষ্টা করো, বোঝানোর চেষ্টা করো, ফিচারটাকে বলার চেষ্টা করো, বেনিফিটটাকে বলার চেষ্টা করো। কোন স্টেজে? এই স্টেজে। যদি সে এটাও না জানে, এই প্রশ্ন যদি না করো, তাহলে তাকে তুমি প্রশ্ন করো তুমি তোমার সম্পর্কে মানে তোমার এই বিজনেস, তোমার এই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানে, যেটা কিন্তু আমরা যেখানে বললাম, প্রথমে ইন্ট্রোডিউস করো, তারপরে ফিচার বেনিফিট, এই ইউজার জেনারেটেড কন্টেন্ট বলো, দেন থেকে আলটিমেটলি হাত ধরো। ঠিক এই কথাগুলো কিন্তু আমরা এখানে বলেছি। সে কি তার প্রবলেম ফিচার বেনিফিট সম্পর্কে জানে? না, এটাও জানে না। সে কি তুমি কে ভাই, তোমার প্রোডাক্ট বা সার্ভিসটাকে সেটা জানে? আবার সেই তখন তুমি অ্যাওয়ারনেস স্টেজের এই ক্যাম্পেইনে রিটার্গেট, অ্যাওয়ারনেস স্টেজের ক্যাম্পেইনে তোমাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এটাও জানে না, তখন তুমি হচ্ছে যে অ্যাওয়ারনেস স্টেজে গুরুত্ব দাও।
এবং যদি ইয়েস হয় তাহলে তুমি বটম অফ দ্য ফানেলে আবার তাদেরকে রিটার্গেট করে দেন তাকে এই ফানেলে। এই হলো কখন আমরা সিআরও করব আর কি। তার মানে আমরা এখানে এখন আস্তে আস্তে আমাদের কিন্তু ক্লিয়ার হচ্ছে যে সিআরও মানে হচ্ছে স্ট্র্যাটেজি, তাই না? এখন তাহলে এই সিআরও স্ট্র্যাটেজিটা আসলে কি, এটা আমাদের বুঝতে হবে যে সিআরও স্ট্র্যাটেজিটা কি বা সিআরও প্রসেসটা কি, কিভাবে আমরা যাব সেটা আমাদের বুঝতে হবে। আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সিআরও প্রসেসটা কি। আসলে আমরা একটু বোঝার চেষ্টা, এই শীটটা দেব, খুব খেয়াল করে দেখেন। যখন আমরা সিআরও করব তখন আমাদের প্রথম কাজ হলো, এখানে আরো কয়েকটা ধাপ অ্যাড করা যায়। প্রথম কাজ হলো যে আমাদের রিসার্চ করতে হবে। কি রিসার্চ করতে হবে? এই ওয়েবসাইটে যে মানুষগুলো আসতেছে তারা কারা, তারা কোথায় থাকে, তাদের কোথায় কোথায় ইন্টারেস্ট আছে, পার্সোনা হয়ে গেল। এরপরে তাদের দেখতে হবে যারা ওয়েবসাইটে আসতেছে তারা কোথা থেকে আসলে বাউন্স ব্যাক করতেছে, তোমার বাউন্স রেট কত, তোমার এভারেজ অর্ডার ভ্যালু কত, এই জিনিসগুলো রিসার্চ করতে হবে। এখানে তোমার কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস করতে হবে। কোয়ান্টিটেটিভ ডাটা মানে কতজন আসলো, কতজন গেল, কোন পেজ থেকে আসলে এক্সিট করতেছে, এই জিনিসগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। কোয়ালিটেটিভ ডাটার মধ্যে হলো যে ওইখান থেকে আমরা যে বিভিন্ন হিট ম্যাপ ট্যাপ দিয়ে দেখবো যে আমাদের কাস্টমার এসে কোথায় ক্লিক করতেছে, এখানেও কোথা থেকে চলে যাচ্ছে, কন্টেন্টটা আসলে এই যে এখানে যে আমি হেডলাইনটা লিখলাম আদৌ এই হেডলাইনটা এখানে দিব নাকি একটু নিচে দিব, নাকি একটু আর একটু বোল্ড করে দিব, এই প্রাইসটা আমরা এই সাইডে দিব নাকি এখানে দিব, এই জিনিসগুলো কোথায় কি করতেছে সেটা আমরা পরবর্তীতে দেখবো। এই সমস্ত জিনিসপত্র আমাদেরকে রিসার্চ করতে হবে। রিসার্চ করতে হলে আমাদের কি করতে হয় ভাই? আগে ডাটা কালেক্ট করতে হয়। তার মানে তার আগের একটা স্টেজ হলো প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স এর ইন্টিগ্রেশন করা আছে কিনা, সেখানে ফেসবুকের ডাটা ইন্টিগ্রেশন করা আছে কিনা, সেখানে ইউটিএম করা আছে কিনা, সেখানে আমার প্রপারলি ডাটা আসতেছে কিনা। এই জিনিসগুলো যখন আসবে তখনই কিন্তু আমরা এই ডাটাগুলো রিসার্চ করতে পারবো, ফার্স্ট অফ থিং। এইবার রিসার্চ করার পরে আমরা একটা হাইপোথিসিস তৈরি করব যে না, মোটামুটি আমি দেখলাম এই জায়গাগুলো ভালো আছে, এই জায়গাগুলো ভালো আছে, এখান থেকে মনে হয় আমাদের এই জায়গাটা। এর কিন্তু ভাই কোনো বাধা ধরা নিয়ম কানুন কোনো কিছু নাই। কেউ যদি বলে যে ভাই এর বাধা ধরা নিয়ম কানুন আছে, যে সে বলে যে ভাই বাটনটা এখানে কালো আছে একটু লাল করে দাও তাইলেই হইব, বিষয়টা আসলে না। বাটনটা আমরা কেন লাল করব সেটাও একটা ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমরা পরে স্টাডি করবো, পরবর্তীতে আমাদের আছে আর কি। হ্যাঁ, সো এইরকম কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তাই না? তার মানে হচ্ছে আমাদেরকে একটা হাইপোথিসিস তৈরি করো, একটা অনুমান করো, একটা গেস করো যে ভাই তাহলে আমাদের এই রিপোর্ট থেকে আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারি। এই যে এই জিনিসগুলো করে ফেলতে পারি মোটামুটি একটা স্ট্র্যাটেজি দাঁড় করার। এইবার ওই জিনিসগুলো বস আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ইমপ্লিমেন্ট আমাদের করতে পারে হতে পারে এই ওয়েবসাইট সেকশনে, অ্যাজ ওয়েল এজ তুমি যেখানে কন্টেন্ট সেকশনে তুমি যে সোশ্যাল মিডিয়া গুলোতে কন্টেন্ট গুলো দিচ্ছ, তুমি যে গুগল পিপিসি অ্যাড, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, রিমার্কেটিং ইউটিউব করতেছো, তুমি টিকটক অ্যাড করতেছো, পিন্টারেস্ট করতেছো, ওখানকার অডিয়েন্স, ওখানকার বিডিং স্ট্র্যাটেজি, ওখানকার অ্যাড কপি মানে হেডলাইন, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে যে তোমার কি বলে যে কি ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, এই জায়গাগুলো কোথায় কি করতে হবে, এই জিনিসগুলো একটা ইমপ্লিমেন্টেশন করা। তার মানে যেখানে যেখানে তুমি খুঁজে পেলে, ধরলাম যে আমাদের অ্যাড কপিটা একটু চেঞ্জ করবো, ঠিক আছে, এটা তুমি করে ফেললা কন্টেন্ট রাইটারের হেল্প নিয়ে। ভাই আমার ওয়েবসাইটের কোয়ালিটিটা দেখেছি এই জায়গাটা এসে মানুষ বাউন্স ব্যাক করতেছে, ঠিক আছে, তাহলে আমাদের ওয়েবসাইটের এই বাটনটা এই জায়গা না দিয়ে এই জায়গায় একটু দিই, অথবা আমাদের ধরো যে বাটন একটু ছোট আছে একটু বড় করে দিই, একটু ভিজিবল করে দিই, অথবা আমার ফিচার বেনিফিটের এই জায়গাটা দেখো একটা গদ্য লিখে রেখেছে পৃথিবীর এটা কেউ পড়বে না, এটা একটু পয়েন্ট আউট করে দিই। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে আরো অনেক কথাবার্তা আছে, জাস্ট আমি প্রসেসটা বোঝানোর জন্য সংক্ষেপে বলতেছি আর কি, ঠিক আছে। এই দেখেন এখানে সে একটা বিশাল বড় একটা এসে লিখে দিয়েছে, এটা পৃথিবীর কোনোদিন কেউ পড়ে না, এই লোকের এই কাস্টমার কোনোদিনও এটা আজ পর্যন্ত পুরাটা পড়ছে বলে আমি বিশ্বাস করি না, এবং পড়ে নাই, 100% ছিল, 1% লোকও পড়ে না। সো এই জিনিসটা কিভাবে এটা রিঅ্যারেঞ্জ করলে আমার কাস্টমার এখানে এঙ্গেজ থাকবে এবং প্রোডাক্টটা কিনবে, দেখবে, শুনবে, এই জায়গাগুলো একটা ইমপ্লিমেন্টেশন করে ফেলা, উইথ দ্য হেল্প অফ কন্টেন্ট রাইটার, উইথ দ্য হেল্প অফ
ইউএক্স ইউআই ডিজাইনার উইথ দ্য হেল্প অফ ওয়েবসাইট ডেভেলপার হয়ে গেল। আচ্ছা, এরপরে এরপরে কি করবো ভাই? এরপরে হচ্ছে যে ওই টেস্ট করা মানে ইমপ্লিমেন্ট করার পরে দেন আবার আমরা ওই ক্যাম্পেইন গুলো রান করব, আবার আমরা এখানে লোকজন আনবো, দেন আমাদের টেস্ট শুরু হলো। কিসের উপর ভিত্তি করে? এই যে একটা হাইপোথিসিস তৈরি করেছিলাম যে এই করলে হতে পারে, ওইখান থেকে দেখো ভাই তোমার কতটুকু কাজ করেছে, টেস্টে রেজাল্ট পায় না। রোগী হসপিটালে ভর্তি করার পরে ডাক্তার মোটামুটি কথাবার্তা শুনেই, ডাক্তারের কাছে যখন কথাবার্তা বলা হয়, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে তো জীবন শেষ, এলোপ্যাথি মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেলে বিভিন্ন কথাবার্তা আপনার কিন্তু শোনে, শোনার পরে সেটা প্রেসক্রাইব করে দেয়, কিছু রিপোর্ট দেয়, তাই না? এবং কিছু ওষুধ দেয় যে ভাই এগুলো খাইতে থাকেন আর এই রিপোর্ট নিয়ে কালকে আসে, তাই না? সো আমরা ওই সেই অনুমান, সে গেস করে, অনুমান করে যে ভাই ওর কথা শুনে, ওর প্রবলেম দেখে আমার মনে হচ্ছে, তখন আমরা ওই যে রিসার্চ সেন্টার দেখে মনে করবো হ্যাঁ এর প্রেসক্রিপশন, ও তার মানে হচ্ছে যে তোমার এই টেস্ট গুলো আমাদের করতে হবে, অ্যাড কপি চেঞ্জ করতে হবে, এখানে ওয়েবসাইটে একটু ইউএক্স ওয়াই এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, আমাদের ওয়েবসাইটে লোড স্পিডটা কম আছে একটু বাড়াতে হবে, এই করে ফেলো। করে ফেলার পরে এই জিনিসগুলো চেঞ্জ করে দেন আমরা টেস্ট করবো। টেস্ট রেজাল্ট দেখলাম না, এখন হচ্ছে ওয়েবসাইটের ইয়া ঠিক আছে, নেভিগেশন ঠিক আছে, অমুক ঠিক আছে, তমুক ঠিক আছে, এই টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে এই টেস্টে এখান থেকে একটা ডাটা পাবা, আবার সেটাকে অ্যানালাইসিস করো, আগে যেটা ছিল তার থেকে কতটা ইমপ্রুভ হয়েছে। যদি ইমপ্রুভ হয়, এরপরে তুমি এই অ্যানালাইসিস রিপোর্ট থেকে আবার সেই জিএফ যাও, আবার সেই হটজার ক্লারিটি কেজিএকে যাও, নিজেরও একটা অভিজ্ঞতা হয়ে যাবে, কাজ করতে করতে এই জিনিসটা করো, ওই রিপোর্ট থেকে আবার দেখো কোথায় কোথায় ইমপ্রুভ করা যায়। এই জন্য কিন্তু এটা একটা মিনিমাম 6 মাসের একটা প্রজেক্ট আর কি। দেন হচ্ছে যে ওইখান থেকে অ্যানালাইসিস কর, এই 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 অ্যানালাইসিস থেকে, এই অ্যানালাইসিস থেকে আসলে রিসার্চ রিপোর্ট আসবে, আবার সেটাকে ডেভেলপ করো, টেস্ট করো, অ্যানালাইসিস করো, রিসার্চ করো, এই সাইকেলটা এরকম চলতে থাকবে। এইটাই হচ্ছে আমাদের সিআরও প্রসেস। এবং এই জিনিসগুলো করার জন্য আমাদের পরবর্তী স্টেপ গুলো আসবে, সেখানে আমরা এটা করবো আর কি। ঠিক আছে, এই জিনিসটা একটু ব্রড ভাবে লেখা আছে যে তোমার ওই যে কালেক্ট করো ডাটা, অ্যানালাইসিস করা, টেস্ট, এই কথাটা এখানে একটু ব্রড ভাবে লেখা আছে, দ্যাটস সামথিং। ঠিক আছে, এই হলো মোটামুটি আমরা বোঝার চেষ্টা করলাম কনভার্সন ফানেল কোন স্টেজে কখন এসে আমরা সিআরও করব, সিআরও করতে হলে আসলে আমাদের কি কি করতে হবে। এইটুকুর মধ্যে আমি একটু প্রশ্ন টশ্ন আশা করি আর কি। বলুন তো দেখি একটু দু একটা। ভাইয়া কোশ্চেন নাই, বাট যা বুঝলাম একদম গোড়া থেকে ধরে আগা পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করতে হবে একজন সিআরও বিশ্লেষণ কে। করতে হবে মানে ফুল এবং ডেটা সব ড্রিভেন কাকে বলে? এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যা বুঝলাম যে জিএ4 এর যে রিপোর্টিংটা আছে ওইটা একদম শার্প মাথার মধ্যে খুব ভালোভাবে ধরে রাখতে হবে, কারণ ঢুকে ওটার উপর যাবে ওটা বেসিস করে আমাদের। অনেক হ্যাঁ, কিছু আসবে। হ্যাঁ, ওইটার উপরে বেসিস করে অনেক কিছু, ওইটার উপর বেসিস করেই সব আর। স্যার ফানেলিং নিয়ে আমি তো কি বলতে পারি? হুম, হুম, হুম। স্যার অনেক সময় দেখা যাচ্ছে অনেক বিজনেসের ক্ষেত্রে মানে মানে তিনটা ফানেলিং মেনটেন করা যাচ্ছে না। দুই স্টেজে এই করবেন, অবস্থা কি অসুবিধা কি? দুই স্টেজে মানে করবেন। এই সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কিরকম হবে? কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আমি এমনি কথা বলবো, কন্টেন্ট স্ট্র্যাটেজি কিন্তু এখানে অলরেডি বলা হয়েছে। যেমন ধরেন এই যে আপনি যদি অফারটা জানে কিনা, এটার আনসারই তো অফার জানে, তার মানে ডিরেক্ট সেখানে আপনি সেলস পিচ দিচ্ছেন, এই জায়গাটা মানে হাত ধরতেছেন। এরপর দেখেন মিডল অফ দ্য ফানেল আমরা কি বলেছি, সেখানে ফেসার বেনিফিট বলতেছেন, তার কি প্রবলেম আছে সেটা বলতেছেন, এবং তাকে মোটিভেট করার জন্য তাকে বলতে ওই যে বিভিন্ন সোশ্যাল প্রুফ ট্রুফ দিচ্ছেন। ভাই ফকিরা যখন ভিক্ষা করতে যায়, তখন ওই ফকিরদের গামলায় কি দেখেন? কোনদিন দেখছেন যে কোনো ফকিরের, আপনি কালকেই যাবেন ইসে, কালকেই যাবেন ফার্মগেটে ব্রিজের উপর দেখবেন যে ফকিরা ভিক্ষা করে। কোন ফকিরের ভিক্ষা, যে লোকটা নতুন সকালে আইসা সকালবেলা 9টায় বিসমিল্লাহ বলে বসছে, তার এসের মধ্যেও দেখবেন কিছু টাকা পয়সা থাকে, থাকে না ভাই? জি ভাই, থাকে, তাও কিন্তু পুরা তার টাকা মানে ও পয়সা। কি বুঝাতে চায়? এটা দ্বারা বুঝাতে চায় ভাই অনেকেই টাকা দিচ্ছে, তুইও দে। এই সমস্ত জায়গায় আমরা ওই কথাগুলোই বলি আর ইউজার জেনারেটেড কন্টেন্ট দিই, ফিচার বলি, বেনিফিট বলি, আর অনেক সময় এডুকেশনাল কন্টেন্ট দিই। এইভাবে দিয়ে আমরা এই কথাগুলো কিন্তু বস আমি এই জায়গাটা এত বলবো না, তবে আরেকটু বলবো এর পরবর্তী স্টেজে যে আর, বুঝতে পারছেন? এই জন্য বলেছিলাম ওই কোর্স গুলো করে আসার।
আর এইখানে আমরা বলি কি যে তুমি কে, তিব্বত একটা কদুর তেল, নারকেলের তেল। তারপরে তুমি এসে বলো যে ভাই এটা নিলে রাতে ঘুম ভালো হয়, এরপরে তুমি ডিরেক্ট অফারটা দিবে, তাই না ব্যাপারটা? ওইটাই তোমার কন্টেন্ট। এই কন্টেন্ট এবার তোমাকে ভাবতে হবে তোমার বিজনেসের জন্য, তোমার প্রোডাক্টের জন্য, তোমার সার্ভিসের জন্য এখানে কোন ধরনের কন্টেন্ট দিলে ভালো হয়। তারপরে কোকা কোলারে গালি দেন, ঠিক আছে? কোকা কোলা বুঝে শুনেই এই ক্যাম্পেইন করছে ভাই। ভাই ভাইয়া আমার হ্যাঁ, একটা তাই নাও। ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল হুম ফাইনাল নিয়ে। আমি হচ্ছে গিয়ে মোটামুটি 2023 থেকে 24 মোটামুটি বাংলাদেশে কিছু কোম্পানি কাজ করতেছি। তো আমি কিছু বিষয় টেস্ট করলাম, এটা হচ্ছে গিয়ে ফানেলিং যে ব্যাপারটা, টুফু মুফু বুফু এইগুলার। তো আমি দেখলাম ফার্স্ট টাইম এগুলা একটা ক্ষেত্রে কাজ করছে যখন আমি কাজ করি প্রথম অবস্থায়। এন্ড যখন দেখি যে একটা প্রোডাক্টের কম্পিটিটর খুব বেশি হয়, দেখা যাচ্ছে আমি একটা ওয়েল সেল করতেছি, তেল, তো এটার কম্পিটিটর অনেক বেশি একটা মার্কেটের মধ্যে। তো আমি কি করলাম, ওই প্রোডাক্টের ডিরেক্ট কোনো টপ অফ দ্য ফানেল বা মিডল অফ দ্য ফানেলে না গিয়ে সরাসরি সেলসে গেলাম। তখন দেখা যাচ্ছে আমার কম্পিটিটর অলরেডি মার্কেটে অ্যাওয়ারনেস করছে অ্যান্ড এঙ্গেজমেন্ট করছে। অ্যান্ড আমি ট্র্যাকিংটা ভালোভাবে সেট আপ করার পর যখন ডিরেক্ট সেলসে দেই, তখন দেখি যে মোটামুটি আমার মানে সেলস রেট ভালো থাকে। মানে আচ্ছা, তখন আমার আপনি, এক্সট্রা করে হ্যাঁ আমাকে। বুঝতে পারছি ভাই, আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি, বুঝতে পারছি। জি ভাই, ওটাই শোনেন, আর কি। কোনো একটা মানে ফেসবুক গুগল এখন এতটা স্ট্রং, যারা ফেসবুক গুগলের কোর্স গুলো করেছেন তারা জানেন আমরা যখন ওই কনভার্সন ট্র্যাকিং বলো, পিক্সেল, এই কনভার্সন এপিআই টিপিআই গুলো সেট আপ করে দিই, তখন হচ্ছে একটা বিজনেসের প্রথম ক্ষেত্রে একটু স্মার্টনেস লাগে। যেমন ধরো তার পেজে কিছু ফলোয়ার টলোয়ার দিলা, তারপরে হচ্ছে ফেসবুকেরও লার্নিং করার জন্য কিছু কন্টেন্ট টন্টেন্ট দিলা, এই $2,500 খরচ করলা। অতদিনে ফেসবুক ওই প্রোডাক্ট বা সার্ভিসের কাস্টমার কারা, অমুক তমুক এভরিথিং জায়গা ফেলে, ও লার্ন করে ফেলে। এরপরে তুমি একবারে টপ অফ দা ফানেলে মারো, বটম অফ দা ফানেলে মারো, তারপর তোমার সেলস জেনারেট হতে থাকে। এই যে এখানে যে এই কোম্পানির প্রমাণ এটাই, এরা এখন এটাই করে, এখন আর অ্যাওয়ারনেস করে না। কারণ প্রথম, ভাই একটা মানুষ কেন তোমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে? ভাই আমি 2,000 টাকার একটা প্রোডাক্ট ইয়া দিচ্ছি, যেমন এই লোকটা কি বিক্রি করে আপনি খেয়াল করে দেখেন। এই লোকটা পারফিউম বিক্রি করে। আপনি বলেন তো এই হুগোর কতগুলো, কত লেভেলের কপি বাংলাদেশে আছে? তোমাকে শুধু এখানে একটু তাকে বুঝাইতে হবে ফার্স্ট স্টেজে যে ভাই তোমার কাছে যে মালটা আছে এইটা অথেন্টিক, এবং আমি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এবং এটা অরিজিনাল। তোমার ডেলিভারিটা সঠিক সময় হলো, প্রোডাক্টটা একটু খারাপ খারাপ হলে তুমি সময় মতো তাকে রিফান্ড করে দাও বা চেঞ্জ করে দাও। এই জিনিসগুলো বোঝানো। আর যে কোনো বিজনেসে প্রথম 100টা কাস্টমার গেইন করা, এরপরে ওই এই 100টা কাস্টমার গেইন করার পরে ফেসবুক এই জিনিসগুলো খুব। এ ভাইয়া, এটা আবার মানে একটা সল সেকেন্ড, একটা সেকেন্ড, কথা শেষ হয়নি। ইয়া মানে কেটে গেছে। একটা মিনিট ভাই, কথা শেষ হয়নি, তারপরে আপনি আবার বলবেন। এরপরে হচ্ছে ফেসবুক ওটা লার্ন করে ফেলে। এরপরে ভাই তুমি যদি ফাঁকা মাঠেও গুলি ছড়ো, ও যথা স্থানেই নিয়ে যায়। আর সবকিছু যদি ঠিক থাকে, সেল জেনারেট হয়, দ্যাটস দ্য থিং। এবার আপনার কথা বলেন, ভাইয়া, মানে বলেন। বলতেছিলাম যে এই ব্যাপারটা আসলে আমি যেটা টেস্ট করলাম, এটা সব প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করে না। এখন সব কিছু প্রোডাক্টের প্রোডাক্ট, কাজ নাও করতে পারে। যে মানে আচ্ছা, কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে খুব ভালো কাজ করে, যেগুলো অলরেডি মার্কেটে মানে খুবই এটা ভালো হতেই চলতেছে। পারে, এটা হতেই পারে, এই জন্যই শেয়ার, এই জন্যই শেয়ার কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে সেটা নিয়ে আগে। জি। ভাইয়া হ্যালো। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া আর কি আমি জিনিসটা ওভারঅল মিলে আর কি বলি, ক্লায়েন্টের কাছে আর কি জিনিসটা যেভাবে রিপ্রেজেন্ট করব। সাপোজ কোনো ই কমার্স ক্লায়েন্টের কাছে যে অ্যাজ আ সিআরও, কনভার্সন রেট অপটিমাইজার, আমি হইতেছে গিয়ে আপনি যে ওই যে আমাদের গুগল অ্যাডস এর কোর্সে যে পড়াইছিলেন যে 100 জন যদি ওয়েবসাইটে ল্যান্ড করে, তো নর্মালি ওটা হাইয়েস্ট গেলে 1% বাই চান্স ওটা আর কি সেলস হিসেবে কনভার্ট হতে পারে। বাট আমরা এই প্রসেসটাকে 3.3 পর্যন্ত নিয়ে যাব। সো এই হোল প্রসেসটাই সিআরও, মানে রাইট? 3.3 পর্যন্ত নিয়ে যাবে এই সমস্ত কথা তো আমি বলি না, তো 7%ও নিয়ে যেতে পারো। এর তো যে কোনো আর কি স্ট্যান্ডার্ড নেই। স্ট্যান্ডার্ড আর কি 3.3%, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজে গোল থাকবে এজ আ সিআরও। এইভাবে কি আর কি ক্লায়েন্টকে বলবো? ভিডিওগুলো দেখেন, এগুলোই বলবেন আর কি, হয় নাই কথা। আচ্ছা, সরি ভাই। এগুলোই ভিডিওগুলো আরেকবার দেখেন, এই সমস্ত কথা আমি বলি নাই।
কোনো জায়গায় বলি না 3.3 পর্যন্ত করে দেবো, হ্যান ত্যান 700 আরো পড়ে না, হ্যাঁ। এখন সিআরওর মধ্যে আসলে এই যে আমরা এখানে বললাম যে আমরা রিসার্চ এন্ড টেস্ট করব, আসলে কি রিসার্চ এন্ড টেস্ট করব তার কিছু ব্রিফ এখানে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা চলে যাব প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। আর আমরা একটু এখানে ক্লিক করি, কি হতে পারে। আচ্ছা, এখানে কি হতে পারে, ধরো তোমার ওয়েবসাইটের ইউএক্স ইউআই ডিজাইন একটা প্রবলেম হতে পারে, তাই না? এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা জানি না ইউএক্স ইউআই ডিজাইন কি, তাহলে সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার, বাট আমি একটু সংক্ষেপে বলতেছি। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কি হতে পারে, তোমার ল্যান্ডিং পেজের অপটিমাইজেশন হতে পারে, হতে পারে কিন্তু আমরা জানি না। ওই যে হাইপোথেসিস তৈরি করা, সেখান থেকে এরকম হতে পারে, অথবা রিসার্চ থেকে আমরা দেখলাম কোয়ালিটি এবং কোয়ান্টিটি ডাটা থেকে কি হতে পারে। এই জিনিসগুলো হলো, এগুলোর সাথে আমরা পরিচয় করাচ্ছি এখন কেন ভাই, কারণ এর পরবর্তীতে আমরা আসলে এই জিনিসগুলোই টেস্ট করবো, যে জিনিসগুলো আমাদের ঠিক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটা ট্রাস্ট বিল্ড করতে হবে, কারণ হুট করে তো আপনার কাছ থেকে কিনতে পারবো না। ওই যে ফকিরের উদাহরণ, যে ভাই দেখবেন যে ফকিরের ওই গামলা ভর্তি, মানে গতদিন যে ভিক্ষা করছে সেই টাকাটা নিয়ে এসে গামলার মধ্যে ঢাইলা দেয়। মানুষ বোঝানোর চেষ্টা করে যে ভাই অনেকেই টাকা পয়সা দিচ্ছে, তুমিও দাও। এরকম আমরা কাস্টমার রিভিউ, টেস্টিমোনিয়াল, ইউজার জেনারেটেড কন্টেন্ট, এইগুলো দিয়ে আমরা একটা ট্রাস্ট বিল্ড আপ করা ট্রাই করি। এটাও সিআরওর একটা পার্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা তার কাছে ডাইনামিক কন্টেন্ট দিতে পারি, যে ভাই যে যেটা পছন্দ করে তার কাছে ঠিক সেই জিনিসটাই নিয়ে যাব, যাতে সেখান থেকে কনভার্ট হওয়ার চান্স বেশি থাকে। এখন ধরো তুমি সেইভাবে কন্টেন্ট নিয়ে যাচ্ছ, যার যেটা প্রয়োজন তার কাছে তুমি সেটাই নিয়ে যাচ্ছ, বাট তোমার ওয়েবসাইটে এসে দেখতেছো ভাই তোমার ওয়েবসাইটের লোডিং টাইম 10 সেকেন্ড, ওই ভদ্রলোক কোনোদিনও কিনবে কিনবে না। তার মানে এটা একটা পার্ট, বা এটাই যে করবা নট লাইক দ্যাট, আগে আমার দেখতে হবে যে এই দিকে ঠিক আছে, তাহলে ওই দিকে কি প্রবলেম আছে। তখন আমাদের এই যে ইউএক্স ইউআই ডিজাইন, এই জায়গাগুলোতে চলে যেতে হবে, দ্যাটস দ্য থিং। এছাড়াও ধরো যে কন্টেন্টের ব্যাপার, তার মানে তুমি দেখো, ধরো তুমি ফেসবুকে তুমি একটা কন্টেন্ট দিয়েছো, ধরো যে তোমার ওয়েবসাইট থেকে তুমি দেখতেছো, ধরো এখানে কিন্তু আমাদের অনেক ডেটা আছে, যেমন ধরেন যে আপনি হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজিং করতেছেন, সেখানে হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টের ফিচার, কন্টেন্ট, ফন্টের অমুক তমুক অফার টফার দিয়ে ফাটায় ফেলতেছেন, কিন্তু আসার পরে তোমার ওয়েবসাইটে অ্যাডেও প্রচুর পরিমাণে ক্লিক করতেছে, কিন্তু এখান থেকে আপনি একটা ডেটা দেখলেন যে ভাই তোমার বাউন্স রেট স্ট্যান্ডার্ড কত, 70% ম্যাক্সিমাম, তোমার 85%, 90% তোমার বাউন্স রেট। তার মানে কি, তার মানে এখান থেকে আমরা একটা ইয়া হতে পারে যে ভাই তুমি যে কন্টেন্ট দিছো, হয়তো কন্টেন্টটা ঠিক আছে, কিন্তু তোমার ওয়েবসাইটে আসার পর দেখতেছো এখানে যে কন্টেন্ট দেখে আসতেছে এই কন্টেন্টের সাথে মিল। আবার এমনও উল্টাটাও কিন্তু হতে পারে যে ভাই তুমি এখানে বলতেছো এভাবে, ওইখানে তার উল্টাটা বলতেছো আর কি, কিন্তু সে এসে দেখলো কিরে, সে সে দেখতেছে কিরে ভাই, ও ও কিন্তু মোটিভেট হয়ে যাচ্ছে, সে ক্লিক করতেছে, আসার পরে সে আসলে যেটা খুঁজতেছে সেটা পাচ্ছে। সো কন্টেন্ট রেলিভেন্সি, এই জায়গাগুলো আমাদের চেক করতে হয়। আমি খুব সংক্ষেপে বলতেছি, এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখবো পরবর্তীতে, জাস্ট আমি একটু ইন্ট্রোডিউস করাচ্ছি আর কি। এরপরে ধরো যে এমন হতে পারে যে ভাই, ধরো এটা আমরা এমন ভাবে করতে পারি, যেমন ধরো যে হ্যাঁ তোমার অ্যাডের কন্টেন্ট ঠিক আছে, তোমার ওয়েবসাইটে আসতেছে, সামহাউ ওই কনভার্ট হচ্ছে না। তখন আমাদের জাস্টে মানে এই জিনিসগুলো এমন একটা জিনিস যে মানে সবকিছু ঠিক আছে, কিন্তু এই মানুষের সাইকোলজিক্যাল কিছু ব্যাপার আছে, পরবর্তীতে আসবো যে কিভাবে মানুষের সাইকোলজি কাজ করে। হয়তো দেখা যাচ্ছে যে আপনি ছোট্ট করে কিচ্ছু করেননি, ধরেন ওই সিটিএ বাটনটা, বাই নাও বা শপ নাও বা অর্ডার নাও, এই বাটনটা আপনি একটু বড় করে দিয়েছেন, তখন ভালো কাজ করতেছে। তো এক্সিস্টিং আপনার যেটা আছে সেখানকার রিপোর্ট ধরে ধরেন ওইটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে আরেকটা পেজ বানালাম, ধরো আরেকটা প্রোডাক্ট পেজই বলো বা যে কোনো ল্যান্ডিং পেজ যেখানে তুমি প্রোডাক্ট বানাতে আছে সেটাতে আমি আর একটু বড় করলাম, আরেকটা বানাইলাম, তারপরে আমার ডুপ্লিকেট হলো দুটো। কিন্তু এখানে কিছুটা, এখানে তোমার ইমেজে চেঞ্জ হতে পারে, কন্টেন্টে চেঞ্জ হতে পারে, তারপরে ওই সিটিএ বাটনটা ধরো একটু ছোট ছিল একটু বড় করে দিলাম, হয়তো এটা ডান সাইডে ছিল একটু বাম সাইডে করে দিলাম। এই জিনিসগুলো করার পরে দেখলে যে তুমি মোটামুটি ভালো আসতেছে। এই যে আমরা দুইটা করলাম কপি, যেটা ভালো কাজ করতেছে সেটা আমরা চালাবো পরবর্তীতে। এই প্রক্রিয়াটার নামটাকে আমরা বলতেছি হচ্ছে যে সিআরওর পার্সপেক্টিভ এবি টেস্ট। এটা কিন্তু ফেসবুকের এবি টেস্ট না, ফেসবুকের এবি টেস্ট লাইক দ্যাট, বাট সেখানে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, কিন্তু সিআরওর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ওয়েবসাইট এন্ডে
ইয়া করতে পারে। এটা তুমি একটা বা দুইটা তৈরি করতে পারো, তুমি 3টা 4টা 5টা 10টাও ভেরিয়েন্ট তৈরি করতে পারো ওই ল্যান্ডিং পেজে। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। আচ্ছা, এরপরে ধরো তুমি তৈরি করতে পারো যে দেখবেন যে সিআরওতে যেমন দেখবেন, যেমন এখানে কিছু ডেটা আছে আর কি, হ্যাঁ, যেমন তোমার ওয়েবসাইট, এগুলো আমরা আসবো আর কি যখন আমরা ওই চেক লিস্ট ধরে ধরে চেক করবো এগুলো যেগুলো ঠিক আছে কিনা, সেখানে আমি আরো 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 ডিটেলস আলোচনা হবে। যেমন ধরেন একটা ওয়েবসাইটে তুমি যদি যে কোনো অপারেশন 3 ক্লিকের মধ্যে যদি না হয়, তাহলে ওই ওয়েবসাইট থেকে পারচেস হয় না। অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস। তুমি যদি 4 স্টেজ পর্যন্ত যে কোনো কাজ, অথবা তোমার ওয়েবসাইটে এসে কোনো একটা কিছু কেউ সার্চ দিচ্ছে, এই 3 স্টেপের মধ্যে যদি ঘটনা না ঘটে, এটা রিসার্চ বলতেছে, 3 স্টেপের মধ্যে যদি এই ঘটনা না ঘটে, তাহলে তোমার হচ্ছে ইয়া হয় না, মানে পারচেস হয় না, মানে তোমার ওই কনভার্সন ফল করে। ধরো তুমি প্রথমে অ্যাড টু কার্ট করাইলা, চেক আউট করাইলা, পারচেস করা, মানে এরপরে আবার আরেক স্টেজে নিয়ে গেলা। এই যে দেখবেন যে যে কোনো স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে আপনারা রিসার্চ করবেন, অ্যামাজনে যাবেন, ফ্লিপকার্টে যাবেন, এসে যাবেন, দেখবেন ওরা যে কোনো ওয়েবসাইটে এসে একটা ইউজারের যখন আলটিমেট অ্যাকশন নিতে যায়, মানে ওই মেন গোল যেটা পারচেস বা সেলস, স্বাভাবিকভাবে সেলস বা দেখবেন যে 3 স্টেপের বাইরে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ দেখবেন যে একটা জায়গায় আমরা যখন অর্ডার করতে যাই, তখন সেখানে আমরা নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত জিনিসপত্রগুলো ওখানে আমরা দিই। আচ্ছা, এই যে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দেখবেন যখন অনেক ওয়েবসাইট আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কোম্পানি, তারপরে হচ্ছে যে মানে বিভিন্ন, ওখানে এত ইনফরমেশন দেয়। ওখান থেকে দেখবেন যে এটা ডাটা আছে কিন্তু, যে অ্যাড টু কার্ট থেকে দেখবেন যে 70% প্লাস হচ্ছে যে অ্যাড টু কার্ট থেকে অ্যাবান্ডন্ড হয় আর কি, আর চেক আউট থেকে 54% সম্ভবত অ্যাবান্ডন্ড হয় আর কি। মানে চেক আউট পর্যন্ত যে ও আর পারচেস পর্যন্ত যায় কেন? কারণ ওই চেক আউট প্রসেসটাকে সিম্পলিফাই করার না কারণে, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাবেন না, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও ধরো ওই প্রসেসটাতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইয়া দিই আর কি। কি বলে, ধরো তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড টেথড দেওয়া হয় আর কি। তো পেমেন্ট মেথড গুলো হচ্ছে যে দেখবেন যে কিছু, এগুলো আমি পরবর্তীতে দেখাবো আর কি, হ্যাঁ, মানে বিভিন্ন ওয়েবসাইটে কিভাবে ইউজ করা যায়। দেখবেন যে ওখানে হচ্ছে তারা ইয়া করে, কি বলে, তোমার হচ্ছে যে ওই আমার এই ইদানিং মুখে ফেটে আসে, মুখে আসে, এই প্রবলেমটা হয়েছে। দেখবেন যে তারা হচ্ছে যে ওই যে ডিজিটাল সার্টিফাইড এই ধরনের কথাবার্তা দেয়, মানে তুমি যে এখানে ভাই তোমার ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দেবে, ক্রেডিট কার্ডের ইনফরমেশন তো মানুষ যে কোনো জায়গায় দিতে চায় না রে ভাই, কারণ ক্রেডিট কার্ড তো যে কোনো লোক টাকা পয়সা খাইয়া দিতে পারে, তাই না? সো তোমার ওই জায়গাটা কতটা অথেন্টিক, কতটা সিকিউর, এই জিনিসগুলো বোঝানোর একটা ব্যাপার। এবং অনেক সময় স্টেপটা বলে দেয়া যে ভাই তোমার হচ্ছে যে 3টা স্টেপ আছে, অলরেডি তুমি দ্বিতীয় স্টেজে আছে, তার মানে 2 আউট অফ 3, তার মানে 2 নম্বর stage। তখন হচ্ছে যে মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারগুলো ওই কাজ করে আর কি, যে ও তার মানে আরেক স্টেজ গেলে আমি পারবো। এই সমস্ত ইনফরমেশন গুলো দিতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে সে কোনো সময় হয়তো চেক আউট পারচেস করে চলে গেছে, পরবর্তীতে সে আবার কিনতে এসে দেখতেছে যে তার নতুন করে সব ইনফরমেশন দেয়া লাগতেছে। তো এই জিনিসগুলো ওয়েবসাইট ডেভেলপ করার সময় তাকে একটু বলা যে ভাই কেউ যদি এরকম ইনফরমেশন দেয় তাহলে একটু ক্যাশ করে রাখো, যাতে পরবর্তীতে এস লিখলেই সামনে চলে আসে। এই ধরনের ব্যাপার স্যাপার গুলো করতে হয়, তার মানে সিম্পলিফাই কনভার্সন প্রসেস, এতেও তোমার কনভার্সন এইভাবে আর কি করতে হয়। ঠিক আছে, এরপর ধরো যে ইউজার অ্যানালাইসিস, ফিডব্যাক যেগুলো আমরা বললাম, দেন হচ্ছে যে রিটার্গেটিং এর ব্যাপার স্যাপার। বিভিন্ন সময় আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অফার টফার গুলো দিয়েও আমরা কনভার্সন রেট বাড়াইতে পারি। কিন্তু এটাকে আমরা আন্দাজে দিব ভাই না, ওই ডাটার উপর ভিত্তি করে। সো যখন আমরা ডেটা অ্যানালাইসিস করব, তখন আমরা কোন ধরনের স্ট্র্যাটেজি হতে পারে, এখানে যেমন 10-12টা লেখা আছে, হয়তো এখানে আমাদের আরো বাড়বে, হ্যাঁ। তখন আর এর পরবর্তীতে যখন আমরা পড়বো, তখন একদম ওয়েবসাইট এন্ডে কি কি কোয়ালিটেটিভ ডাটা কি অ্যানালাইসিস করবো, কোয়ান্টিটেটিভ ডাটা কি অ্যানালাইসিস করবো, সেখান থেকে কি ডিসিশন নেব, ফাইন্ডিং কি হলো, এখান থেকে কি ডিসিশন, ক্লায়েন্টকে কি পাঠাবো, এই সমস্ত জিনিসপত্রগুলো থাকবে আর কি। ঠিক আছে, এই কথাগুলো এখানে আসলে বলা আছে, এগুলো আপনারা সব জানেন আর কি। ঠিক আছে, এই হলো যে জাস্ট একটা ব্রিফ দিলাম যে কনভার্সন প্রসেস কি, এবং কনভার্সনের ক্ষেত্রে ওই প্রসেসের ক্ষেত্রে আমরা কি কি করি আর কি। এইবার এর পরবর্তীতে আমাদের ইয়া হবে যে ডেটা অ্যানালাইসিস অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ইয়ার, মানে এরপরে হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস ধরে ধরে হচ্ছে যে কাজ। এই মোটামুটি
আমাদের আজকের পড়াশোনা আর কি, হ্যাঁ, আমরা সম্ভবত ঈদের পরে আবার পড়াশোনা করবো আর কি, বুঝতে পারছেন স্যার? কারো কোনো কথা থাকলে হবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি ভাই, এটা কিন্তু হচ্ছে স্ট্র্যাটেজি, সিআরও জাস্ট স্ট্র্যাটেজি। এখানে কিন্তু এরকম কথাবার্তা হবে বেশি। এর পরবর্তীতে হয়তো আমরা প্র্যাকটিক্যালে যাব, কিন্তু সেখানেও আমাদের প্রচুর কথাবার্তা হবে, মানে এই কোর্স গুলোতে কথাবার্তা একটু বেশি হবে। এটা কিন্তু মানে মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, দ্যাটস ইট। স্যার, কারো কোনো কথা আছে? না ভাইয়া, ঠিক আছে। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। প্রচুর ঈদ মোবারক না? জি ভাই, গরুর দাম অনেক বেশি। গরুর দাম নাকি কমে গেছে? নেপাল আর ভারত থেকে গরু আসতেছে শুনলাম, আপনি গান গরুর দাম বেশি, বুঝলাম। উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন গরু ভাই 1.5 কোটি টাকা। বুঝতে পারছি। ও গরুর হচ্ছে দাম বেশি ও আর কি। হচ্ছে একটা ও হচ্ছে মাফিয়া, ওরে গুলি করে মারা উচিত। ভাই, এই যে আটচল্লিশ এই বলছে ভাই, কথাগুলো সারা অন বছর দা গরুর দাম রেকর্ড, কেমন করছে কিভাবে দাঁড়ায়। স্যার এই ডকুমেন্ট নেক্সট গুলো ক্লাস, তো ইয়ে চলে যাবে না গ্রুপে? নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে যে এসে যাব, মানে ভাইয়া প্র্যাকটিক্যাল এক্সপ্লোর, থিং গুলোতে যাব। ভাইয়া এক্সপ্লোর মোর বলতে আমরা কি আপনার এখান থেকে সবকিছু খুঁজে বের করব, না আদার্স কোথাও কোনো কিছু দেখবো? আপনি ভাই ওই জিমিনি ইউজ করেন, চ্যাট জিপিটি ইউজ করেন, আপনি বিভিন্ন ব্লগ পড়েন, অন্যান্য যারা সিআরও করছে দুনিয়ায় করায় তাদের ভিডিও দেখেন, মানে আপনি এক্সপ্লোরিং মোডে থাকবেন এবং ইয়া করবেন না। সবসময় এক্সপ্লোর, আপনি এই ভিডিওটা 1 2 বার 3 বার দেখবেন, খুব ভালো করে বুঝবেন, রিয়েলাইজ করবেন, এরপরে আপনি আরো এক্সপ্লোর করবেন। এই জিনিসটা যত করবেন তত ভালো হবে, বুঝতে পারছেন? এই আর কি। ভাইয়া, প্র্যাকটিক্যাল আল্লাহ হবে, ভরসা। গরুর বাজার নিয়ে করেন। সেল কিভাবে বাড়ানো যায় নাকি? জি ভাই। ঠিক আছে স্যার, তাহলে বেঁচে থাকলে কথা হবে, হ্যাঁ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার।